২০০৯ সাল থেকে যখন আওয়ামী লীগ সরকার শুরু করে, তখন ৪-৫ বছর বেশ ভালোই ছিল এবং ৯৬ থেকে তারা ৫ বছরের যে কমিটমেন্টটা ছিল, সেটার আমরা রিফ্লেকশন দেখেছি। তারপরেই যখন মনে হলো যে ক্ষমতায় পুনর্বার থাকতে গেলে একটা ফেয়ার ইলেকশন দিয়ে সম্ভব না, তাহলে আপনার অনুগত বাহিনী তৈরি করতে হবে। সেটা আপনার আমলাতন্ত্রে বলেন, সেটা পুলিশে বলেন, সব জায়গাতেই। তখন থেকে আপনার এই যে রিল্যাক্স করা এবং আইনের প্রয়োগ প্রপারলি না করা, আইনগুলি আপনার ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সুবিধার মাধ্যমে আপনার সম্পদ পাচার হয়ে যাওয়া, যেটা দেশের ভিতরে এবং বাইরে, এই তখন থেকে কিন্তু আপনার আস্তে আস্তে অবস্থাটা খারাপ হতে থাকে। এবং এটা একটা পর্যায়ে আপনার যখন এই কোভিডের পরে যখন আপনার রাশিয়ান ইউক্রেন ওয়ারটা হয়, তখন আমরা দেখতে পাই। কিন্তু অর্থনীতির প্রফেশনাল যারা, তারা কিন্তু আগে থেকে আমরা বলছিলাম যে এই অর্থনীতিটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং সরকার যে আপনার এই অনেক বেশি ঋণ আপনার নিচ্ছে বাহির থেকে এবং ভিতর থেকে, এবং এগুলো অপচয় হচ্ছে, এগুলো আমরা বলছিলাম কিন্তু। এবং আপনি দেখেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানেও, সেখানেও আপনি দেখবেন যে পরিবেশটা ছিল, যখনই আপনার অনুগত বাহিনীর মধ্যে একটা হলো আপনার দলীয় ক্যাডারদেরকে আপনার ব্যবহার করতে হবে, তো সেই ব্যবহার করতে গিয়ে কিন্তু সেখানেও আপনার এই কোটার যে বিষয়গুলো আসছে, একটা লম্বা সময় ধরে আপনার কোটা যে রাখা এবং মুক্তিযোদ্ধাদের পরে তাদের সন্তানের সন্তান, এগুলোর পিছনে কিন্তু কাজ করেছে এটা, যে এই তাদেরকে আমার পুষতে হবে বিভিন্নভাবে। এবং সেখান থেকে কিন্তু আপনার অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং এই যে সামাজিক যে অসন্তোষ, সেখান থেকে কিন্তু এসছে। ব্যাংক থেকে টাকা বের হয়ে যাওয়া, যেটা সেটা আমরা দেখেছি। কিন্তু কতটা পাচার হয়েছে, সেখানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট, যেটা সেই রিপোর্টে বলা আছে, এখানে যে এই যে টোটাল ফিগারটা যেভাবে এসছে, সেখানে বলা আছে 2007-8 থেকে 17-18 এই 10 বছরে গড়ে প্রতি বছর $8.27 বিলিয়ন ওভার অর আন্ডার ইনভেস্টিং হয়েছে। এটা বলে মিস ইনভয়েসিং। এখন তারা বলছে যে $8 বিলিয়ন যদি আপনার এই ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যদি আমরা মানে গড়বড় করে থাকি, অর্থাৎ আমরা রিপোর্ট না করে থাকি, তাহলে এইটাতে যদি আমরা যে রেভিনিউ পেতাম, সেই রেভিনিউটা আপনার এই যে কোভিডের রিকভারির জন্য আমরা ব্যবহার করতে পারতাম, আমাদের এসডিজি অর্জনের জন্য ব্যবহার করতে পারতাম। ফলে এই $8 বিলিয়ন যেটা তারা বলেছে, এইটাকে আমরা ওই যে 8-10 বছর 11 বছর ধরে করছি, কিন্তু এখানে একটু গ্যাপ আছে। এখানে কিন্তু এইটাকে তারা পাচার বলছে না, এই রিপোর্টটাতে পাচার বলা হয়েছে, বলছে যে ওই যে আপনার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে মিস ইনভয়েসিং করে, এই রিপোর্টের বাইরেও কিন্তু আপনার যারা বাইরে আপনি দেখবেন যে বিভিন্নভাবে অ্যাসেট ট্রান্সফার করছে, সেটা কিন্তু এখানে আসে নাই। শুধু ট্রেড রিলেটেড মিস ইনভয়েসিংয়ের কথাই এখানে বলা আছে। এটা কিন্তু পাচারের ফিগার না, ঠিক আছে? তো এখন আপনার $8 বিলিয়ন যদি ধরেন, তাহলে আমার যদি 29.5% গড়ে শুল্ক হয়, তাহলে সেখান থেকে কিন্তু $2-3 বিলিয়ন কিন্তু আপনি বলতে পারেন যে শুল্ক ফাঁকি দিয়েছে, ঠিক আছে? এইটা এই ফিগারটা বলছে। কিন্তু ওভারঅল আপনি যদি বলেন পাচারের কথা, ডেফিনেটলি হ্যাঁ, পাচার তো আপনার হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে পাচারের জন্য এই অর্থনীতি ডিরেল হয়েছে, নাকি গভর্নমেন্টের মিসম্যাচের জন্য ডিরেল হয়েছে? আমি বলবো যতটা না পাচার দায়ী, তার থেকে বেশি দায়ী হলো গভর্নমেন্ট অনুগত বাহিনী তৈরি করার জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশন যেভাবে ধ্বংস করেছে, এবং প্রত্যেকটা জায়গায় যে আপনার যারা কিনা কম্পিটেন্ট লোকজন, অযোগ্য লোকজন বসিয়েছে, তারা সরকারের অর্ডার পালন করেছে। একদম স্পেসিফিক্যালি আমি বলি যে বাংলাদেশ ব্যাংকে যে কয়েকজন গভর্নর ছিলেন, বিশেষ করে 2 জন, তারা শুধু সরকারের মানে এক্সিকিউটিভস থেকে যে তারা ডিরেকশন পেয়েছেন, সেগুলো তারা অ্যাপ্লাই করেছেন। এই যে বাংলাদেশে আপনি দেখেন ডলারের রেটটা অনেক আগে মার্কেট লেভেলে অ্যাডজাস্ট করা দরকার ছিল। প্রায় 10-12 বছর তারা এক জায়গায় 80-82 টাকা ধরে রেখেছে। তাতে করে যেটা হয়েছে, যারা বাইরে থেকে ডলার নিয়ে আসবে, যেই ডলারে আপনার 100-110 টাকা পাওয়ার কথা, তারা ওই 80-82 টাকা পেয়েছে। বাইরে থেকে ডলার কম এসছে ফর্মাল চ্যানেলে। আর যারা কিনা বাইরে থেকে আমদানি করেছে, তারা সহজ 100 টাকা দিয়ে $1 নিতে হতো, তারা 80 টাকা $1 পেয়ে গিয়েছে। তাহলে ওই যে অতিরিক্ত আমদানি হয়েছে এবং আপনার বাইরে থেকে ডলার কম এসছে, সেই কারণে আপনার কিন্তু রিজার্ভের উপরে বড় চাপটা এসছে। পাশাপাশি আপনার যেটা হয়েছে যে যেহেতু ম্যানেজমেন্টে কম্পিটেন্ট লোক ছিলেন না বাংলাদেশ ব্যাংকে, আপনি দেখেন আমরা 2015-16 থেকে বাংলাদেশ ব্যাংকের ডাটা, 15-16 থেকে 21-22-এর মধ্যে $54 বিলিয়ন আমরা বাইরে ঋণ করেছি গভর্নমেন্ট।
সাধারণত কত হয়, আপনার $54 বিলিয়ন জায়গায় হয়তো 20, 25, $30 বিলিয়ন হওয়ার কথা। তো যদি আমি ধরে নেই যে $24-25 বিলিয়ন তখন নর্মালি আসতো, তাহলে $30 বিলিয়ন বেশি আমরা ঋণ করেছি বাইরে থেকে। তাহলে ওই যখন বলছিলেন যে $48 বিলিয়ন আমাদের রিজার্ভ, আসলে রিজার্ভ কত? 48 থেকে 30 বাদ দিয়ে দেন, $18 বিলিয়ন রিজার্ভ। তাহলে একজন একাডেমিশিয়ান যদি এক্সপার্ট যদি এই গভর্নর হতেন, তো তিনি তখন ভাবতেন যে আমি যে $54 বিলিয়ন নিয়ে আসলাম, এগুলো আমাকে শুধু আসলে পেব্যাক করতে হবে, এবং এটা তো একটা ডলার বাইরে থেকে যে কোনোভাবে আসুক এটা আমার রিজার্ভে অ্যাড হয়। তাহলে আমি এক কাজ করি, আমি $48 বিলিয়ন থেকে আমি ওইটা $30 বিলিয়ন আলগা করে আমি চিন্তা করি যে আমার রিজার্ভ $18 বিলিয়ন। তখন আমি ওই যে 8, 9, $10 বিলিয়ন দিয়ে এক্সপোর্ট ডেভেলপমেন্টের জন্য ফান্ড করতাম না, যে ডলার আমরা এখন পাচ্ছি না। ফলে আমি বলবো যে যতটা না পাচারের কারণে হয়েছে, তার থেকে বেশি আমি বলি যে আমাদের মিসম্যানেজমেন্ট, অনুগত অযোগ্যরা মিসম্যানেজমেন্ট করার কারণে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। এটা তো একটা প্রমাণ সাপেক্ষ বিষয়। একজন সাইবার এক্সপার্ট বলেছে, হয়তো এটাকে আপনার কতটা রাইট রং আমি জানি না, এবং যদি সেটা হয়তো ডেঞ্জারাস, কারণ আপনার তো এই শুধু এই পরিমাণ না, তাহলে অনেক বের হয়ে যাওয়ার কথা। তার মানে যখনই শুরু হয়েছে হয়তো তখনই ধরা পড়েছে, লাকিলি, সেটা আমি বলবো। কিন্তু এই সাইবার সিকিউরিটির যদি প্রবলেম থাকে, সেটা সিরিয়াস ইস্যু। এবং আমি মনে করবো যে তাহলে তো আমরা লাকি যে অনেক বেশি যায় নাই, আমাদের টোটাল যে রিজার্ভ ছিল সেই অনুযায়ী কিন্তু খুব বেশি যায় না আমি বলবো। হ্যাঁ, এখন আপনি যখন ডিজিটাল ওয়ার্ল্ডে যাচ্ছেন, তাহলে প্রত্যেকটা আপনার দেখা যাচ্ছে ইনস্টিটিউশন, বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আপনাকে তো নিশ্চিত করতে হবে যে সিকিউরিটি প্রপার আছে। এখন যদি এমন হয় যে আমি ওই যে আমার ক্ষমতা থাকার জন্য আমি জাস্ট যারা কিনা কথা বলছে, হ্যাঁ, আমার সমালোচনা করছে, আমি জাস্ট তাদেরকে ধরার জন্য আমি এটাকে ইউটিলাইজ করলাম, আর কোনো জায়গায় যেখানে আমার ইফেক্টিভলি দরকার সেখানে করলাম না, তাহলে তো ব্যাপারটা ভিন্ন। ফলে আমি মনে করি যে এটা অনেক ক্ষেত্রে তাই হয়েছে, যে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে যেই আইনগুলো করা হয়েছে শুধুমাত্র পলিটিক্যাল পারপাসে, যারা কিনা আপনার বিরোধিতা করবে, এবং সেটা বিরোধী দল থেকে হতে পারে, আবার এক্সপার্টরা তো বলতে পারে। আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের যে আপনার যে রিপোর্ট, সেখানে এক্সপোর্টের যে আপনার ডেটা, সেখানে আমরা যদি এমন হয় যে 1-2 বছরে যদি আপনার $20-25 বিলিয়ন গ্যাপ দেখি, যে বাংলাদেশ ব্যাংকের চ্যানেলে যে ডলার আসছে আর ইপিবি থেকে যে রিপোর্টটা আসছে আমরা এক্সপোর্ট করেছি, সেখানে কত $20-25 বিলিয়ন গ্যাপ, সেটা কীভাবে সম্ভব? তার মানে কি? তার মানে হলো যেটা হয়েছে আপনার ইলেকশনের, এই যে ইলেকশনকে কেন্দ্র করে, এবং তার আগে পিছিয়ে একটা ব্যাপার ছিল যে যতই গ্লোবাল প্রেশার থাকুক, গ্লোবালি সবাই আমাদের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুই করছে নর্মাল, এবং সেই জন্য আমার এক্সপোর্টের ভালো গ্রোথ হচ্ছে। সেটা কি হচ্ছে, ইপিবিতে যাকে বসায় রাখছে অনুগত, তারা হয়তো ফিগার দেখাইছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে তো অ্যাকচুয়ালি ডলার আসতে হবে, বাংলাদেশ ব্যাংকের তো এটাকে বাড়ায় দেখানোর কোনো স্কোপ নাই। সেজন্য আপনার যেটা হয়েছে, আপনার একটা পর্যায়ে যখন গ্যাপটা বড় হয়ে গেছে সেটা এসছে, কিন্তু এই ইলেকশনের পরেও কিন্তু এই ফিগারগুলো এসছে যে আমাদের এক্সপোর্ট কিন্তু বাড়ছে। তার মানে কি, আমাদের সাথে যে ওই বাণিজ্য বা অন্যান্য দিকে যে কেউ এম্বার্গো দিবে বা আমাদের সাথে মানে অ্যাক্টিভিটিস করবে না, সেটা কিন্তু আমরা দেখছি না, রাইট? সব কিছু নর্মাল দেখানোর জন্য এটা করা হয়েছে। ফলে অর্থনৈতিক ডেটার জন্য খুব খারাপ এটা, কারণ আপনার অর্থনৈতিক ডেটা যদি মানুষ বিশ্বাস করতে না পারে, তাহলে কিন্তু মুশকিল। আপনার সারা বিশ্বে যেখানে কোভিডের সময় আপনি দেখবেন যে কারো 5, 7, 9, 10% জিডিপি শ্রিঙ্ক করেছে, কমে গিয়েছে, সেখানে বাংলাদেশে আমরা চেষ্টা করেছি কি, আমরা আমাদের অর্থমন্ত্রী দেখিয়েছে যে আমরা প্রায় আগের গ্রোথের মধ্যে ওই জায়গায় আছি। কীভাবে সম্ভব? আপনি দেখছেন সব কিছু ফ্রিজ হয়ে গিয়েছে, মানুষ কাজ করছে না, আমরা লকডাউন দিয়ে দিয়েছি, তারপরও অর্থনীতিতে তেমন আচর লাগে নাই। কীভাবে সম্ভব সেটা? এবং আমরা এখন বলতে পারছি যে আমরা প্রায় সময় বলছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ডেটা দেখছি, এবং প্রবৃদ্ধি হলে তার সাথে যে বিনিয়োগের দরকার, প্রবৃদ্ধি হলে তার সাথে সাথে যে আমি এনবিআরের যে রেভিনিউর যে আমার প্রবৃদ্ধি দেখব, আমার কর্মসংস্থানের যে প্রবৃদ্ধি দেখব, বিনিয়োগের যে আমার জন্য যে আপনার ব্যাংক থেকে যে ক্রেডিট দেওয়া হয় সেখানে যে প্রবৃদ্ধি দেখব, আমরা কিন্তু মিল খুঁজে পাই না বলেই বারবার কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন বলছে, বাংলাদেশ থেকে আমরা অর্থনীতিবিদদের বলছি যে এখানে যেন আমাদের এই ফিগারগুলো প্রপার দেওয়া হয়। ওয়ান্স এই ফিগারগুলো সন্দেহ করবে মানে বিশ্বের বিভিন্ন এজেন্সি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো এখন আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে এই ফিগারগুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। ইনফ্লেশনের যদি আপনি ফিগার বলেন, তা এই ফিগারগুলো কিন্তু আমরা দেখছি যে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। এখন সরকার ইনফ্লেশনের ফিগার কি দিল না দিল কিচ্ছু আসা যায় না। আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনার ইনকাম তো বাড়ে নাই, 5% বাড়ছে, দাম যদি আপনার 2-3 বছরে 50% বেড়ে যায়, তা আপনি তো আপনার ক্ষমতা কমে গেল, প্রকৃত আয় কমে গেল, আপনি সাফার করবেন। এখন সাফার করলে হয় কি যে সবাই যদি একসাথে যদি সমন্বিত হবে, যদি আপনার কোনো আন্দোলন বা কোনো ধরনের প্রটেস্ট না করে, তাহলে আপনি হয়তো আপনারটা হয়তো সামনে নিয়ে আসতে পারছেন না, কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাই বুঝতে পারছে যে এই প্রবলেমটা হয়েছে। ফলে কোভিডের পর থেকে আপনার দ্রব্যমূল্যের যে এই যে আপনার উপরে দিয়ে যাচ্ছে, আবার ডলারের দাম যে আমি ধরে রাখলাম, অনেক বছর আমি ধরে রাখলাম,
রাখার ফলে যেটা হয়েছে, একটা পর্যায়ে এসে আমি দেখলাম যে ডলারের দাম যদি আমি টাকাতে আপনার মনে করেন যে কমায় রাখি, তাহলে কি হয়, তাহলে আমার দেশের পণ্য বাইরে এক্সপেন্সিভ হয়ে যায়, আর আমার দেশের যারা বাইরে থেকে আমদানি করে নিয়ে আসে তারা সস্তায় এখানে সেল করতে পারে। সেজন্য আমদানি বেশি হচ্ছিল, আর বাইরে আপনার যে এক্সপোর্টের যে প্রবৃদ্ধি সেটা কম হচ্ছিল। একটা পর্যায়ে আমরা রিয়েলাইজ করলাম যে ডলারটাকে ছেড়ে দিতে হবে। আমার যারা কম্পিটিটর তারা দেখাচ্ছে কি সেখান থেকে কিনলে তাদের খরচ কম পড়ে, আমার খরচ তো বেড়ে যাচ্ছে, কারণ আমি $1 যখন 80 টাকা পাইতাম, 80 টাকা যা কিনতে পারতাম, এখন যদি আমি 10 বছর পরে যদি 80 টাকাই পাই $1, আমার 10 বছর যদি ইনফ্লেশন হয়ে থাকে অনেক বেশি, 10 বছর হয়তো আমার ডাবল হয়ে গেছে সব কিছুর দাম, তাহলে বাইরে থেকে যে কিনতে আসবে সে $1 দিয়ে কম কিনতে পারবে। সে জায়গাটাই চিন্তা করে আমরা কি ছেড়ে দিলাম ডলারের দামটা। এখন ছাড়তে গেলে কী হবে, আগে যদি আপনি প্রতি বছর 5-7% করে ছাড়তেন ইনফ্লেশনের সাথে মিল রেখে, তাহলে প্রতি বছরই আপনার মানুষের উপরে এটার বার্ডেনটা, ডলারের যে আপনার চাপটা, এই কারণে ইনফ্লেশন যেটা সেটা চলে যেত আস্তে আস্তে মানুষের ঘাড়ে। হঠাৎ করে আপনাকে অনেক বড় ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হতো না। ফলে আপনি বেশি দিন আগের কথা না, যেখানে আপনার 82-83 টাকা ছিল, সেখান থেকে আমরা কত আপনার অলমোস্ট 45% বেড়ে গেছে, এখন 119-20 টাকা। তো এই যে জিনিসগুলো, এগুলো আপনার হলো গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের কারণে হয়েছে। এবং এই মিসম্যানেজমেন্ট হলো লয়াল লোকজনদেরকে রেখে ক্ষমতায় লম্বা সময় থাকার জন্য। এবং আপনি যদি একটা ডেমোক্রেটিক প্রসেসে লম্বা সময় না থাকতে চান, আপনি যদি মনে করেন আমি জোর করে থাকবো, তাহলে মাসের লোকগুলোকে আপনার দরকার। এবং আপনি প্রত্যেকটা এজেন্সিতে যে জিনিসগুলো আপনি গোপন করবেন, সেইগুলো আপনার যদি কেউ একজন ইন্টিগ্রিটি সম্পন্ন সৎ লোক যায়, যোগ্য লোক যায়, সেগুলো ফাঁস করে দিবে। সেজন্য আপনি কী চাইবেন, আপনি চাইবেন প্রচণ্ড অনুগত, আপনার ক্যাপাসিটি না থাকুক, আমি যেগুলো ডিরেক্টিভ দিব সেগুলো শুনবে, সেগুলো মানবে, এবং বাইরে এগুলো রিলিজ করবে না। সেটাই হয়েছে। আমি সিম্পলি বলি যে ওই যে আমি যদি জোর করে ক্ষমতা থাকতে চাই, যে প্রতিষ্ঠানগুলো আমার থাকাটাকে চ্যালেঞ্জ করতে পারে, সেই প্রতিষ্ঠানগুলোকে আমি দুর্বল করে দিব। তাহলে এই দুর্বল করার ক্ষেত্রে আপনি দেখেন, ঢাকা ইউনিভার্সিটির একটা জায়গা ছিল যেখানে কোনো একজন ভিসি আসার পরে কী হলো, আপনার বাড়ি ভাঙচুর করা হলো। এগুলো কিন্তু আমি মনে করি স্টেজড, এবং পরে তাই বের হয়েছে। এবং আপনি মনে করেন যে সুপ্রিম কোর্টের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার নিয়োগ যেগুলো ছিল, সেগুলো আমরা জানি কীভাবে হয়েছে। ফলে ওই একটা বিষয় যে কোনো ইনস্টিটিউশন আমাকে চ্যালেঞ্জ করবে না, এই তো। এবং সেটার অংশ হিসেবে কিন্তু সেটা হয়েছে। কত টাকা গিয়েছে ওখান থেকে, কত টাকা ভিতরে আছে আমি জানি না, কিন্তু কথা হলো যে যদি টাকাটা যদি আপনার ভিতরেও থাকে, তারপরে তো আপনার ব্যাংকে আমানতকারীর টাকা, সেখানে দেখা যাচ্ছে কি আপনার একটা ব্যাংকে যদি আপনার মনে করেন যে 1000 কোটি টাকার ক্যাপিটাল হয়, তো যারা কিনা আপনার মালিক তারা হয়তো যদি আপনার 2% করে লাগে, ঠিক আছে, মালিকটা কত হয়তো 30% তার রাখতে হয়, 300 কোটি টাকা। তো 300 কোটি টাকা মালিকরা নিয়ে এসে যদি সেখান থেকে যদি আপনার যে বললেন 1 লক্ষ কোটি টাকা যদি বের করে নিয়ে যায়, একটা ব্যাংক থেকে যদি হয়তো সবগুলো মিলিয়ে নিয়েছে, তো এখন সেগুলো তো আপনার এই ব্যাংকিং সিস্টেম থেকে চলে যাওয়ার কারণে আপনি যেখানে আপনার আমি সঞ্চয় ব্যাংকে রাখলে হয়তো আমার 10, 12, 14, 15% পাওয়ার কথা, সেই সুদ আমি কি অনেক দিন ধরে আমি সেই 6-9 মধ্যে আমি 6% সুদ পেয়েছি। কেন পেয়েছি? কারণ তো একটাই, কারণ হলো যে যেহেতু অনেক টাকা বের হয়ে গিয়েছে, তাহলে আমানতকারীকে তো আর ব্যাংক বলতে পারবে না যে ভাই তোমার টাকা নিয়ে গেছে একজন, পালায় গেছে, তা তো না। তখন আমাকে যেটা করতে হবে, মানে ওই যে 20% চলে গেলে আর বাকি 80%-এর টাকা দিয়ে 80% আমানত দিয়ে আপনার 100% আমানতকারী আপনার ওই সুদ আসল দিতে হবে। সেজন্য যেটা হয় যে যেহেতু আপনার ব্যাংক থেকে ডিফল্টে অনেক টাকা চলে গিয়েছে, চলে যাওয়ার কারণে আমানতকারী যে সুবিধাটা পেতে পারত, সেই সুবিধাটা পায় না, এই সুদটা আপনার অনেক কম পায়। ফলে আমরা যে আয় বৈষম্যের কথা বলছি, সেই আয় বৈষম্যের ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যাংকিং সিস্টেম একটা বড় অংশ, যেখানে আপনার এই বৈষম্যটাকে বরং খারাপ দিকে নিয়ে যাচ্ছে। আমাদের যে ক্যাপিটাল মার্কেট আছে সেটা একটা বড় অংশ। এই যে হঠাৎ করে আপনার 96 যা দেখলেন, 2010 সালে যা দেখলেন, এখন আপনি যা দেখছি যে অনেক অ্যানোমালির মাধ্যমে অনেকে অনেক টাকা বের করে নিয়ে গেছে। এখন টাকা তো আপনি তৈরি হয় না, তাই না? অন্যদের টাকা সেটা চলে গেছে। আমি বলি যে কুইক রেন্টালের দাম আপনার ট্রেডিশনাল যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে তার থেকে একটু বেশি হবে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে মার্কেটের হাতে ছেড়ে দিই যে আমি কুইক রেন্টাল করবো, মার্কেটে আপনার কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে যারা আসে, যদি দাম বেশি হলো সমস্যা কী? আমি মার্কেট প্রসেসে আসলে আমার প্রকিউরমেন্ট রুল যদি মেনটেন করি তখন সমস্যা নাই। কিন্তু সেখানে আমি মনে করি যে ব্যক্তি বিশেষে বা গ্রুপকে সুবিধা দেওয়ার জন্যই এই ইন্ডেমনিটির ব্যাপারটা আসছে, যে আমি কম্পিটিটিভ প্রসিডিওরটা ফলো করলাম না, তা ফলো যদি না করি তাহলে কোনো না কোনো সময় ধরবে যে কী ব্যাপার, তারা যে করলো এত বেশি কেন। সেটা থেকে এই যে এক্সাম্পশন দেওয়ার জন্য এটা করা হলো। এবং আমি মনে করি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা করার কোনো প্রয়োজন ছিল। কুইক রেন্টাল দরকার ছিল, কিন্তু কুইক রেন্টালকে বাস্তবায়ন যেভাবে করা হয়েছে, দরকার ছিল একটা লিমিটেড লেভেলে, যে আমার যেহেতু ট্রেডিশনাল পাওয়ার প্ল্যান্ট আসতে সময় লাগবে, সময় লাগলে আমি একটা সার্টেন লেভেলে একটা মিনিমাম অ্যামাউন্ট, যে আমি এটাকে আমি কী করবো, আমি কুইকলি নিয়ে আসার জন্য একটা কম্পিটিটিভ প্রসিডিওর একটু দাম বেশি হবে, হ্যাঁ, তারপরে একটা পর্যায়ে আমি অফ করে দেবো। কিন্তু এটাকে লম্বা সময় ধরে টেনে নেওয়া,
এবং এটাকে যখন আপনি এক্সামিনেশন দিলেন তার মানে কি যে প্রাইসে চার্জ করুক না কেন এবং যেভাবে দেখেছি এখান থেকে টাকা বের হয়ে যাক না কেন কোনো কোশ্চেন করা যাবে না। তা আমি মনে করি যে এটা অর্থনৈতিক প্রকিউরমেন্টের দিক থেকে চিন্তা করলে, অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকে চিন্তা করলে এটা মোটেও ভালো জিনিস ছিল না। এবং এটার মধ্যে আমি মনে করি যে এটা কোনো অনেস্ট রিজনে করেছে বলে আমি মনে করি না। আর কুইক রেন্টালের পাওয়ারের দাম বেশি হবে সেটা অ্যাকসেপ্টেবল, ঠিক হতে হবে, কিন্তু এত লম্বা সময় ধরে এত বেশি পরিমাণে কুইক রেন্টাল থেকে আনতে হবে সেটাও কিন্তু আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। আবার আমরা ট্রেডিশনালি আমরা এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এরকম একটা পাওয়ার প্ল্যান্ট করার জন্য মানে যেরকম প্রকিউরমেন্টের যে প্রসিডিউর মেনটেন করা হয় আমার কাছে মনে হয় যে সেখানে প্রশ্ন থাকতে পারে। এখন অনেক সময় দেখেছি যে কুইক রেন্টালটা কুইকলি করার জন্য হয়তো বললাম যে আমরা কিছু প্রসেস সাথে বাইপাস করেছি, কিন্তু ট্র্যাডিশনাল যে পাওয়ার প্ল্যান্টগুলো করা হয়েছে সেখানে প্রসেসগুলো ঠিকমতো করা হয়েছে কিনা বা আমাদের ন্যাশনাল স্বার্থের বাইরে কোনো কন্ট্রাক্ট করা হয়েছে কিনা সেগুলো আমি মনে করি এখন চেক করার ব্যাপার এসছে। আমাদের যে ঘনবসতিপূর্ণ এবং ছোটো একটা দেশ, সেখানে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট কিন্তু হলে কিন্তু ভয়াবহ ইম্প্যাক্ট হবে, তাই না? এখন যদিও বলছে যে যারা কিনা প্রোভাইডার রাশিয়া, তারা হয়তো রিস্কটাকে কাউন্টিং করবে কীভাবে করবে আমি জানি না, এবং নিউক্লিয়ার ওয়েস্ট আরেকটা ইস্যু। এখন সেগুলো তো অনেক এই গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা হয় রাষ্ট্রীয় কারণে এমনিতেও যে কোনো গভর্নমেন্ট হয়তো কিছু ডকুমেন্ট বা কিছু কন্ট্রাক্ট হয়তো বাইরে নিয়ে আসে না, তো সেই হিসাবে হয়তো আমরা এখনও জানি না মানে এক্স্যাক্টলি কন্ট্রাক্টগুলোর মধ্যে কী আছে। তো সেখানে আমি বলবো যে আমি নিউক্লিয়ারটার পক্ষে আমি পার্সোনালি কখনো ছিলাম না, যে যেখানে বিশ্ব বের হয়ে যাচ্ছে এটা থেকে। আবার আমরা যদি কম দামে যদি আমরা পাওয়ার পেতে চাই তাহলে নিউক্লিয়ার হয়তো একটা অপশন। এখন কেউ মনে করতে পারে যে ভাই যারা একদিন পলিউশন করে ডেভেলপড হয়েছে আমরা একটুখানি করি, কিন্তু আমি বলছি যে নিউক্লিয়ারটা নেওয়া উচিত কি উচিত না এটা এক প্রশ্ন। আর দ্বিতীয় হলো আমরা যখন নিয়েছি তখন আমরা প্রকিউরমেন্টের দিক থেকে প্রপারলি একটা কম্পিটিটিভ ওয়েতে মানে যত মিনিমামে নেওয়া যায় সেটা করেছে কিনা, বা কোনো ধরনের করাপশনের ব্যাপার আছে কিনা, সেই জিনিসগুলো প্রশ্ন। এখন ওটা একটা ফিলোসফিক্যাল প্রশ্ন। আমরা অনেক সময় বলি যে আমাদের নন লিনিয়ার আমাদের যে এনার্জি বলি আমরা, হ্যাঁ, যে যদি সেগুলো হয় তাহলে সেটা হলে হয় কি আমাদের পলিউশন কম হয়, কিন্তু নন আপনার রিনিউয়েবল এনার্জি যেটা সেটা কিন্তু আবার অনেক কস্টলি, হ্যাঁ, আবার আমাদের এইগুলো কিন্তু কস্ট কম। তো সেই হিসেবে অনেক সময় দেখা যাচ্ছে কি কষ্টের দিকে তাকায় আমরা সৌরবিদ্যুৎ কিন্তু খুব বেশি আমরা প্রমোট করি না। সরকারি লেভেলে প্রমোট করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির লেভেলে বা প্রাতিষ্ঠানিক লেভেলে কিন্তু সৌরবিদ্যুতে খুব একটা যায় না, কারণ অনেক বেশি কস্টলি হয়। তো সেটা হয়তো ডেভেলপমেন্টের সাথে সাথে হয়তো উপরের দিকে যাবে, হ্যাঁ, কিন্তু সেই প্রশ্নের আগে আমি বলছি যেগুলো করা হয়েছে সেগুলো প্রকিউরমেন্ট মেনটেন করে প্রপারলি করা হয়েছে কিনা। বাংলাদেশের একটা বড় সমস্যা যেটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে প্রকিউরমেন্ট, যে আমরা গভর্নমেন্টের যে কাজগুলি গভর্নমেন্ট করছে সেগুলোর ক্ষেত্রে আপনি একটা রাস্তা দেখবেন যে এই রাস্তাটা হয়তো 20 বছর হয়তো ভাঙার কথা না, কিন্তু 6 মাস পরেই রাস্তাটা ভেঙে যাচ্ছে, 6 মাস পরে আমরা একটা কন্ট্রাক্ট দিচ্ছি। তাহলে আমরা সেই জায়গাটাই মনে করি যে আমরা বাজেটের টাকা দিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার করছি তার থেকে অনেক গুণ বেশি ইনফ্রাস্ট্রাকচার করতে পারতাম যদি প্রপারলি আমরা করাইতে পারতাম। সেজন্য আমি মনে করি যে এখানে বিরাট চেঞ্জ আসা দরকার। এবং এখানে আমি একটা সাজেশন সবসময় আমি দিই অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, যে কোনো একটা রাস্তা যদি করা হয় তাহলে সেই কোম্পানিকে বলতে হবে, সেই ঠিকাদারকে, যে এই 10 বছর যদি রাস্তায় কোনো কিছু হয় তোমার দায়, তুমি মেনটেন করবা, খরচ বাড়ুক অসুবিধা নেই করো। তখন এই ঠিকাদাররা এটা বানানোর সময় চিন্তা করবে যে আমি যদি ভালোভাবে না বানাই তাহলে 10 বছরের মধ্যে যদি আমার 4 বা 5 বছর যদি আমার আবার রিপেয়ার করতে হয় তাহলে আমার খরচ খুব বেড়ে যাবে। তাহলে প্রথমবার কী করবে, এটা প্রপারলি বানাবে। ওরকম একটা মেকানিজম করে আমার এই যেই আমার ব্যয়ের যে উৎকর্ষতা সেটা আমাকে তুলে ধরতে হবে। এটা একটা বড় বিষয় বাংলাদেশের জন্য এখন সরকারের ক্ষেত্রে, অ্যাটলিস্ট আমরা এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটা বড় কাঠামো দিয়ে কয়েকটা বড় প্রজেক্ট দিয়ে দেখিয়ে যদি বলা হয় যে দেশের উন্নতি হয়েছে, শো করা যায় এটা। কিন্তু মানুষের প্রকৃত উন্নয়ন তো আমরা দেখবই, আমরা রাস্তাঘাটে বের হলে দেখবো, আমরা ওএমএসের ট্রাক যদি দাঁড়া থাকে সেখানে গেলে আমরা দেখবো। যে কোনো একটা যদি আপনার ন্যাচারাল শক হয় যে আপনার এবার যে আপনার হলো বন্যা হলো, আপনার একটা বন্যা পরে দেখেন মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে, মানে মানুষের সেভিংস থাকলে, তাই না, হয়তো দেখা যাচ্ছে কি তারা ঘুরে দাঁড়াতে পারতো সাহসায়। ফলে আমি মনে করি যে হিউম্যান রিসোর্স যেটা সেটা হলো বড় ইস্যু। মানুষকে একটা ন্যূনতম খাইয়ে পরিয়ে রাখার যে ব্যাপারটা এইটা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করে তার পাশাপাশি ব্যালেন্সড আপনার ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। শুধুমাত্র আপনার তিলোত্তমা ঢাকা বা আমি হঠাৎ করে একটা শহরকে আমি সিঙ্গাপুরের লেভেলে নিয়ে যাব, উন্নয়ন তো আপনার সবসময় সুষম বিষয়, এটা অসম বিষয় না। কোনো একটা কিছু করলে লোকজন বলবো যে এই দেশে এই জায়গাটা খুব ভালো,
বাকি পুরো দেশ অন্যরকম, ঠিক আছে। ইভেন ভারতের ক্ষেত্রেও কিন্তু আমরা বলি যে পুরো বিহারে গেলে আমরা দেখবো যে আমাদের যে পভার্টি, হ্যাঁ, দারিদ্র যে ছাপ ইন্ডিয়ার বিভিন্ন পার্টে। ফলে সেজন্য আমি মনে করি যে এই 15 বছরের যে সেল করা যেটা ব্যাপার ছিল যে উন্নয়ন আমরা অনেক করছি, অতএব আমাদের মানুষের খায়া পড়ায় রাখছি, ভালো ভালো প্রজেক্ট করছি, আর তাহলে আর ডেমোক্রেসি আনাতন এগুলো দরকার নাই, বরং উন্নয়নের জন্যেই ডেমোক্রেসি দরকার। কারণ আজকে যদি ইলেকশনটা হতো, আজকে আমরা এখন যেটা দেখছি আর কি, আমার ধারণা এই আওয়ামী লীগ বাংলাদেশে বহাল থাকতো, এই আওয়ামী লীগ শক্তিশালী হিসেবে থাকতো। হয়তো 5 বছর পরে বিএনপি আসতো, তার 5 বছর পরে হয়তো আওয়ামী লীগে আসতো, কারণ বাংলাদেশে তো বড় দল দুইটাই ছিল। ফলে ওই যে এক লাগা থাকতে হবে আমার 20 বছর 30 বছর, আমি একা কাটতে দিব না, সেটা করতে গিয়ে যেটা হলো অনেকদিন ওনারা থেকেছেন, হয়তো অনেকদিন বাইরে থাকতে হবে। কিন্তু ওই প্রসেসটা হলে যেটা হতো 5 বছর পর পর যে একটা ইলেকশন হতো, রাজনৈতিক দলগুলি ভাবতো যে ঠিক আছে, যেহেতু মানুষের কাছে যেতে হবে, তো যে মানুষগুলি মানুষের কথা একটু শুনে, যে মানুষগুলিকে মানুষ একটু পছন্দ করে, এদেরকে একটু নমিনেশন দিই, আর যারা কিনা একটু বেশি উল্টাপাল্টা ওদেরকে দূরে রাখি। এইভাবে আমরা ভালো মানুষদেরকে মোটামুটি আস্তে আস্তে হয়তো আমরা সামনে নিয়ে আসতে পারতাম। ফলে 90-তে ওই আপনার ক্যাটাগরি গভর্নমেন্ট দিয়ে যে চেঞ্জটা শুরু হয়েছিল, সেভাবে পলিটিক্যাল চেঞ্জ হলে কিন্তু আমরা দেখতে পারতাম যে কোনো দলেরও দেখা যাচ্ছে কি, বা এই দলীয় প্রধানকেও দেশ ছেড়ে পালানোর দরকার ছিল না, তাই না? তা আমি মনে করি যে এটা এখন একটা সুযোগ জিতে এসছে, দেশটাকে সবাইকে মিলে নিয়ে ঘুরতে হবে, এবং যারা যে অপকর্ম করেছে অবশ্যই পানিশেবল জিনিসের পানিশমেন্ট হওয়া উচিত। ফলে কিন্তু অর্ডারটা এখন লাগবে আমাদের সবারই, যারা আজকে যারা দেশ চালাচ্ছেন তাদের কথা শুনতে হবে, হ্যাঁ, তাদেরকে সুযোগ দিতে হবে, এবং যেই অপ্রাপ্তিগুলো আছে, যেগুলি হয়তো দেখা গেছে কি 15 বছরের এই সময়ও আমরা ডিমান্ড করতে পারি নাই, এগুলো হয়তো দেখা গেছে কি এখন নিয়ে আসলে এখন চাইলে গভর্নমেন্ট করতে পারবে না, কারণ এই অর্থনীতি কিন্তু খুব খারাপ জায়গায় নিয়ে এসছে। হ্যাঁ, খানিকটা তারা নিয়ে এসছে তাদের মিসম্যানেজমেন্টের কারণে, খানিকটা বৈশ্বিক ব্যাপারও আছে, সব কিছু মিলে। ফলে এখান থেকে চাইলেই কিন্তু এই গভর্নমেন্ট এটাকে ধুম করে তুলে ফেলতে পারবে না। ফলে আস্তে 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 একটা পজিটিভ ট্র্যাকে গেলে আস্তে 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 উপরের দিকে যাবে, এবং এই জবাবদিহিতাটা আমরা চাই সবসময় থাকুক, যারাই ক্ষমতায় থাকুক, এবং ক্ষমতা পালাবদলের জন্য একটা ডেমোক্রেটিক প্রসেস থাকুক। কারণ ন্যাচারাল যখন মানে যে একটা ওয়ে, সেটা যখন আপনার নষ্ট হয়ে যায়, তখন আনন্যাচারাল ওয়েতে আপনার এগুলো হয়। এটা কিন্তু ন্যাচারাল না। এখন যেভাবে আপনার অগাস্টের আপনার 5 তারিখে যেটা হয়েছে, তাই না, এটা তো 4-5 তারিখে যেটা হচ্ছে, এগুলো তো কখনোই ন্যাচারাল না, তাই না? আর আমার দেশে বাংলাদেশে আমার কাছে খুব খারাপ লাগে যে আমার দেশে কেন দেখা যাচ্ছে কি হেলিকপ্টার দিয়ে গিয়ে কেন আমার দেখা যাচ্ছে কি গরম পানি ঢালতে হবে আমার দেশের, তাই না? এটা তো আর ওই ইসরায়েল মানে ফিলিস্তিন না, কেন করতে হবে এটা? এই যে এত ডেসপারেশন যেতে হবে কেন? আর আমরা কি এতই মানে ফেরোসিয়াস যে এটা গভর্নমেন্টের ইয়ে নিয়ে এসে আপনার কী বলে আপনার এই মেশিনারি দিয়ে এসে, তারপরে আপনার গান নিয়ে এসে হেলিকপ্টার দিয়ে এগুলো করতে হবে, কেন করতে হবে? ফলে আমার কাছে মনে হয়, এবং রাষ্ট্রের এই মিথ্যার জায়গাটা একটু রাষ্ট্রীয়ভাবে যেন একটু যতটা মানে স্বচ্ছ থাকা যায়। কারণ আমরা গত 15 বছরে দেখেছি অনেক কিছুতেই যেইগুলো বাইরে এসছে, অনেক ক্ষেত্রে সত্য আসে নাই, অনেক ক্ষেত্রে মিথ্যা এসছে। ফলে হয় কি, যে যখন মিথ্যার ফ্লো যখন বেশি থাকে, তখন একটা পর্যায়ে আর সত্যটাকে আমরা বিশ্বাস করে না, তখন সব কিছু রিউমার বেজ হয়ে যায়। তাই সেজন্য হয়েছে কি যে আমাদেরকে বেশিরভাগ সময় সত্যটাকে সার্কুলেট করতে হবে। তখন মাঝে মধ্যে দু একটা জিনিস রাষ্ট্রীয় কারণে যদি একটুখানি সত্যের অপলাপ হয়, হয়তো চলে যেতে পারে, কিন্তু সবসময় যদি আমি সত্যকে আমি ডিস্টোর্ট করি, তাহলে একটা পর্যায়ে আর সত্যকে আমার বিশ্বাস করবে না। এবং গত গভর্নমেন্টের ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু এত বেশি মানে কন্ট্রোলের কারণে কোনো কিছুই আসলে মানুষ বিশ্বাস করছিল না। তাহলে একটা পর্যায়ে কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ায় হয়তো মনে হয়েছে, মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু একটা পর্যায়ে সমস্যায় পড়ে গেছে। এবং মেইন স্ট্রিম মিডিয়াকে সবসময় আমরা দেখেছি বাংলাদেশে, যে মেইন স্ট্রিম মিডিয়া সবসময় যারা কিনা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, যারা বিরোধী, তাদের পক্ষে থাকতো। এইবার আমি প্রথম দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়াও একটা পর্যায়ে কী করলো, যারা সরকারে যারা আছে তাদের পক্ষে চলে গেলো, এবং মেইন স্ট্রিম বিরোধী যারা তাদের বিপক্ষে চলে গেলো। এটাও কিন্তু আমি দেখলাম যে মানে ওই যে 15 বছরের মেরুকরণ এই জায়গায় চলে গেছে। ফলে আমি মনে করি যে অনেক দিন থাকলে যেটা হয়, সেই আস্তে আস্তে অনেক কিছু মানে পাওয়ার দিয়ে একটা জায়গায় এমন জায়গায় নিয়ে আসে যা কিছু বলার থাকে না। এবং এই ছাত্র জনতা উত্থান না হলে তো পলিটিক্যাল পার্টিগুলো তো যে জায়গায় ছিল, তাদের পক্ষে তো তাদের শক্তি সে জায়গায় রাখে নাই যে তারা খুব ফোর্স করে এটাকে আপনার মনে করেন যে এই গভর্নমেন্টকে চেঞ্জ করবে। ফলে আমি মনে করি যে আজকে পলিটিক্যাল পার্টি যারা আছে তাদেরকেও মাথায় রাখতে হবে এটা, যে সংস্কার অবশ্যই দরকার, কোনো সময় ফেভারে থাকবে, কোনো সময় ডিসফেভারে থাকবে। ফলে যদি একটা প্রপার প্রসিডিওর থাকে, তাহলে যখন আপনার ইকুয়েশনে যখন অন্যদিকে ওনারা চলে যাবেন, তখন সুবিধা হবে ওনাদের জন্য। আর যখন মনে হয় যে হ্যাঁ আমার পক্ষে আছে, আমি আমার মতো করে সেট করি, তাহলে এই
কোনো একটা সময় আবার যখন এগেনস্টে চলে যাবে তখন তারাও এটার দ্বারা নিপীড়নের মুখোমুখি হবে। সেজন্য আমি মনে করি যে আজকে আমি বিশ্বাস করি যে সবাই এই চেঞ্জটা চান, এবং যারা কিনা ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে যারা কিনা আপনার কয়জন পালিয়ে গিয়েছে সবাই বাংলাদেশে আছে। আমার ধারণা তারাও চাইবেন যে এমন একটা সিস্টেম হোক যাতে এই ভীতিকর অবস্থায় কাউকে না পড়তে হয়। সরকার তো যারা চালাবে, সরকারের বিভিন্ন পজিশনে যারা থাকবে, কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে তো অ্যালাইন হতেই হবে, তাই না? তো হলেও দেখা যাচ্ছে কি পট পরিবর্তন হলে আবার দেখা যাচ্ছে কি নিউ সেট আপ লোকজন যাবে, এরকম যেন হয়। তার মানে সুস্থ একটা পরিবেশ যেন থাকে, বজায় থাকে।